মেসেঞ্জারে বিভিন্ন জনের প্রশ্ন থেকে আজকে আমরা পৃথিবী এবং বিশ্বব্রহ্মাণ্ড বা জাগতিক ক্ষেত্র এবং কিভাবে এই এনার্জি এসেছে সে সম্পর্কে পৃথিবীর সৃষ্টি রহস্যের আলোচনার উদ্দেশ্যে আজকে একটা ভিডিও করব। যদিও এই ভিডিওটি মনে হয় একদিনে শেষ করা যাবে না, অনেক সময় লাগবে, কারণ দীর্ঘ বোঝার ব্যাপার আছে। পৃথিবীর সৃষ্টি রহস্য বুঝতে গেলে আমাদেরকে প্রথমেই সমস্ত ধর্মগ্রন্থ থেকে আরম্ভ করে ইমানুয়েল কান্ট দার্শনিক বা লেটেস্ট আমাদের বিজ্ঞানী স্টিফেন হকিংসের ব্ল্যাক হোল থিওরি, তার আগে বিগ ব্যাং থিওরি, সমস্ত জিনিসগুলিকে আমি সাধারণভাবে যুক্তিকার্য করে, যেহেতু এগুলো মতবাদ তাই বিভিন্ন জনের বিভিন্ন রকম মত থাকবে, কিন্তু আমার মতবাদ তাদের সবকে সামগ্রিককে যুক্ত করে একটা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা বুঝব যে প্রায় 1400 কোটি বছর আগে, যদিও আইনস্টাইন বলেছিল যে স্পেস অ্যান্ড টাইম আর রিলেটিভ, অর্থাৎ এই জগৎ, মহাকাশ এবং টাইম এগুলো আছে আপেক্ষিক, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। অর্থাৎ আমরা জন্মের আগে বা পৃথিবীতে মানুষ তৈরির আগে কত সময় ছিল, কত সময় যেতে পারে, এরকম আমরা বুঝতে পারি না। আমরা যে জাগতিক বিষয় নিয়ে আলোচনা করব সেখানে এনার্জিটা কোথা থেকে এসেছে, এই এনার্জিটা কোথা থেকে এসেছে আজ পর্যন্ত সঠিকভাবে কোনো তথ্য তুলে ধরা হয় না, কারণ সেখানে মন যেতে পারে না। কারণ স্বামীজি বলেছিল মাইন্ড কজ ইফেক্ট রিলেশনশিপ, অর্থাৎ কার্য কারণ এবং মনের একটা সম্পর্ক গঠিত হয়ে জগতের সমস্ত কিছুকে আমরা ব্যাখ্যা করি। যেমন আমাকে আমেরিকাতে যদি কেউ, কোনো একজন ব্যক্তি আমার নাম ধরে ডাকে, তা আমি অবাক হয়ে যাবো, সে আমাকে কী করে চিনলে, হয়তো চিনিই না, কোনোদিন আমাকে দেখেইনি, এরকম হতে পারে না। কিন্তু আমেরিকার ইলেকট্রন, এখানকার ইলেকট্রন, সমস্ত জায়গাকার ইলেকট্রন কিন্তু একই রকম কাজ করে। অর্থাৎ দর্শনে যখন আমরা বিষয়গুলিকে বোঝার চেষ্টা করি তখন আমরা দেখি সমস্ত জায়গাতে যে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা মানুষ থেকে, জীব থেকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করি, সমস্ত কিছু কিন্তু ক্ষুদ্রতম কোনো কণা থেকে সৃষ্টি হয়েছে এবং বৃহৎ আকার ধারণ করেছে। সেখানে ইন্দ্রিয় তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন অঙ্গতন্ত্র তৈরি হয়েছে, সেখানে প্রত্যঙ্গ তৈরি হয়েছে, অর্থাৎ যাবতীয় জিনিস কিন্তু তৈরি হয়েছে। সেরকম প্রায় 1400 কোটি বছর আগে যখন এই গ্যালাক্সি তৈরি হয় তখন আমাদের বলা হয়, কারণ যেখান থেকে তৈরি হয় যে পিওর কনসাসনেস, যে আত্মা বা আমরা যাই কিছু বলতে পারি, সেই জায়গাটি আমরা কখনো বলতে পারি না যে এই শুরু হয়েছে বা শেষ হবে, অর্থাৎ তার আদিও নেই এবং অন্তও নেই। এবার তাহলে প্রথম যে জিনিসটা 1400 কোটি বছর আগে শুরু হয়েছিল সেটাকে বলা হয় সিঙ্গুলারিটি অবস্থায় ছিল, অর্থাৎ একটা বিন্দুর মতন ছিল। সেই সিঙ্গুলারিটি ধীরে ধীরে এক্সপান্ডিং করে, অর্থাৎ বড় হতে থাকে। কিভাবে বড় হতে থাকে না, এখানে প্রত্যেকটা শাস্ত্র বা প্রত্যেকটা ধর্মগ্রন্থ বা দার্শনিকরা বা বিজ্ঞানীরা বা আজকের আধুনিক মনোবিজ্ঞানীরাও মেনে নিয়েছে যে জিনিসটা, সেই জিনিসটা হলো যে 5টা পঞ্চভূত মিলে এই সামগ্রিক সিঙ্গুলারিটিটা তৈরি হয়ে থাকে এবং তারা একটি প্লাজমা অবস্থায় থাকে। আইনস্টাইন বলেছিল E=mc²। এই প্লাজমা অবস্থাকে এমন একটা অবস্থা বলা হয় যেখান থেকে বলা হয় যে এনার্জিগুলো সৃষ্টি হয়েছে, এবং বলা হয় প্রত্যেকটা জায়গাতেই বলা আছে যে ওয়ার্ল্ডস বিগিনিং উইথ দ্য সাউন্ড, অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে বা এই বিশ্ব তৈরি হয়েছে সাউন্ড থেকে বা কম্পাঙ্ক থেকে। প্ল্যাঙ্ক এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল যে H প্রপোর্শনাল টু H নিউ, অর্থাৎ এনার্জি H হচ্ছে প্ল্যাঙ্কের H = H নিউ। H হলো প্ল্যাঙ্কের ধ্রুবক এবং নিউ হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কোনো পূর্ণদোলন সম্পূর্ণকারী কণা প্রতি সেকেন্ডে মোট যতগুলি পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ করে। আমি যদি দুই জায়গাতে একটা তামার তারকে আমি বেঁধে দিয়ে আমি যদি টান মেরে দিই তো দেখবো প্রথমে ঘুঁ করে আওয়াজ করতে করতে আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ এনার্জি যত বাড়বে, কম্পাঙ্ক যত বাড়বে, এনার্জি তত বাড়বে। এই এনার্জিগুলি সব প্লাজমা অবস্থাতে ছিল। এই প্লাজমা অবস্থা থেকে যখন এটা বাড়ছে ধীরে ধীরে সিঙ্গুলারিটি থেকে, ক্ষিতি, অপর, তেজ, মরুদ, বোম, যে 5টা পঞ্চভূত আছে, যখন ধীরে ধীরে যখন বাড়তে লাগলো
ওই প্লাজমা অবস্থা থেকে প্রথম যে মৌলটি তৈরি হলো বলা হয় যে 92 + 11 103টি মৌল সবটাই প্রায় 10,000 ডিগ্রি কেলভিন টেম্পারেচারে বা ওই প্লাজমা অবস্থাতে ছিল। এবার ধীরে ধীরে মজার বিষয় হলো যে হাইড্রোজেন হিলিয়াম হলো, অর্থাৎ একটি পারমাণবিক সংযোজনের সম্পর্ক তৈরি হলো। তার আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে 8 রকমের শক্তিকে আমরা সাধারণত আলাদা আলাদাভাবে বুঝতে পারি। শক্তি কি, যাকে চোখে দেখা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়, সেই শক্তিগুলি আবার সব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাই পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড যখন তৈরি হয় সেখানেও বলা হয় যে ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল, অর্থাৎ উষ্ণতার কথা বলা হয়। তাহলে প্রথম শক্তিকে যদি আমি তাপ শক্তি ধরি, তারপরে ধরবো পারমাণবিক শক্তি। প্রথম পারমাণবিক শক্তি হয় তাপ শক্তি, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, তারপরে যান্ত্রিক শক্তি এবং শব্দ শক্তি। এই 8টা শক্তির আকারে কিন্তু এই জগৎটা চলছে। এবার এই শক্তিগুলিকে কেবলমাত্র আমরা অনুভব করি। এবার ছোট পানি থেকে বড় পানি পর্যন্ত কেবলমাত্র ইন্দ্রিয়ের দ্বারাই এগুলিকে কেবলমাত্র অনুভব করা সম্ভব। আমরা 5টাকেই আমাদের 5টা ইন্দ্রিয়, অর্থাৎ সম্পূর্ণ ইন্দ্রিয় বলা হয় মানুষের পরে যদি অন্য কোনো জীবের মধ্যে আরও কিছু ইন্দ্রিয় আসে সে সম্পর্কে আমরা বলতে পারবো না, তাহলে তারা আরও বেশি করে বুঝতে পারবে। যেমন বলা হয় যে কুকুর রাতের বেলায় দেখতে পায় কিন্তু সে রং চিনতে পারে না, অর্থাৎ তার রড কোষ বেশি আছে, কোন কোষ কম আছে। এগুলো যখন আমরা স্নায়ুতন্ত্র নিয়ে ব্যাখ্যা করবো তখন এই জিনিসগুলিকে আমরা আরও ভালোভাবে বুঝতে থাকবো। এবারে হাইড্রোজেন আর হিলিয়াম গঠিত হতে হতে যখন তার ভিতরের অংশটি আস্তে আস্তে এক্সপান্ডিং করতে 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 যখন শক্ত হতে লাগলো, ভারী হতে লাগলো, 10,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে, আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি সাধারণভাবে, ছবি খুব ভালো আমি আঁকতে জানি না, বিষয়টা ছবির নয়, তা আমরা বুঝবো যে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড 1400 কোটি বছর আগে এইরকম একটা অংশ হিসাবে ছিল। অর্থাৎ এখানে সমস্ত ধরনের হাইড্রোজেন, হিলিয়াম সমস্ত 10,000 ডিগ্রি কেলভিন টেম্পারেচার তাপমাত্রাতে অবস্থাতে ছিল। তাহলে আমি ধরে নিতে পারি আমি মতবাদগুলিকে এক জায়গায় টানার জন্য এটাই সব থেকে জটিলতম বিষয়। ঠিকঠাকভাবে আমরা বুঝতে পারি না, আলাদা আলাদাভাবে মতবাদগুলিকে বোঝার চেষ্টা করি, সে কারণবশত আমাদের এই সমস্যাগুলি হয়। আমি এবার ধরবো যে হাইড্রোজেন আর হিলিয়াম এই সমস্ত জায়গাতে আর বাদ বাকি মৌলগুলি গ্যাসীয় অবস্থাতে এই মাহাজে এরা ভারী অর্থাৎ হার্ড হতে থাকলো। আর এগুলি এক একটি নক্ষত্র হিসাবে এখানে এবার একটা বিগ ব্যাং হলো। এই সমস্তগুলিকে আমরা নিহারিকা বলতে পারি, বিরাট বড়, ছোটোভাবে দেখাচ্ছি বলে এই জন্য না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই জিনিসটা ছিল। এবার হঠাৎ বিগ ব্যাং হলো। এই বিগ ব্যাং হওয়ার পরে আমি দেখলাম যে এরকম একটা জায়গায় চলে এলো, সেটা সূর্য হলো। সূর্যকে কেন্দ্র করে এখানকার যে জিনিসগুলো আছে এগুলোকে নেবুলা বলা হয়, সেগুলো ধীরে 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 আস্তে আস্তে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকলো। আর একটা যেটা এখান থেকে এলো এটাকে একটা প্রক্সিমা সান্টাউটি বলতে পারি। আমরা সৌরজগৎ কি গোটাগুটি জানতে পারি না, এটাকে আমরা প্রক্সিমা সান্টাউটি বলতে পারি, তারও চারপাশে ঘুরতে পারে। তাহলে সৌরজগতেরই যখন সব জায়গায় আমরা মোটামুটি যা জানা গেছে যে পৃথিবীতে কেবলমাত্র পদার্থবিজ্ঞানের সমস্ত প্যাটার্নগুলি মিলে যাওয়ার কারণ ঈশ্বর বা চৈতন্য যেভাবে জীব তৈরি করে সেখানে প্রকৃতি তৈরি হতে হয়, এবং প্রকৃতি তৈরি হতে গেলে প্রথমে আগেকার ফিলামেন্টের বাল্বই তৈরি হবে, তারপরে এলইডি বাল্ব তৈরি হবে। অর্থাৎ প্রথমে ভাইরাস, ব্যাকটেরিয়া, রাইনো ভাইরাস, ছত্রাক এগুলি তৈরি হবে, তারপরে ধীরে ধীরে জীবগুলি 4টি জনন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা এক্সপান্ডিং করবে, ধীরে ধীরে বাড়বে, দিয়ে আমরা মানুষ পর্যন্ত এসেছি। পরবর্তী ক্ষেত্রে আর কি আসবে আমি এখনো পর্যন্ত বিজ্ঞান ক্রমশ প্রকাশমান, সেগুলি পরবর্তী ক্ষেত্রে। তাহলে এটাকে আমি আলফা সান্টাউটি বলতে পারি, কোনোটাকে প্রক্সিমা সান্টাউটি বলতে পারি। এইভাবে জিনিসগুলি ঘটেছে। এবার ব্যাপার হলো যে আমি এখানে পৃথিবীকে নিয়ে চলে আসবো, যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। এবং আর একটা মজার ব্যাপার হলো পদার্থবিজ্ঞানের প্যাটার্ন মেলার সব থেকে মজার ব্যাপার হয়েছে যে সমস্ত হাইড্রোজেনগুলি যখন একসঙ্গে সংকুচিত হলো, হাইড্রোজেন আবার নিজে নিজে জ্বলে ওঠে। আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথম মৌল আমাদের হাইড্রোজেন তৈরি হয়, হাইড্রোজেন, হিলিয়াম। তাই হাইড্রোজেনকে আবার আমরা যখন পর্যায় সারণী করবো তখন দেখবো দুষ্ট মৌল বলছে, কখনো ধাতুর মতন আচরণ করে, আবার কখনো হ্যালোজেন মৌলের মতন আচরণ করে, যারা উচ্চ ধাতুর সঙ্গে আবার বিক্রিয়া করতে থাকে। এগুলো খুব মজার মজার বিষয় আছে, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আরও দীর্ঘ ডিসকাস আমাদের মধ্যে হতে থাকবে। তা আমরা এখানে এবার পৃথিবীটাকে বোঝার চেষ্টা করবো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে,
বুধ, মঙ্গল, পৃথিবী এভাবে ঘুরছে, বুধের গতিবেগ বেশি। পরমাণু বোঝাবার সময় এটা বুঝিয়েছিলাম। তারা পৃথিবীকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবার পৃথিবী গলিত অবস্থায় ছিল। এবার দেখা গেল যে সব তাপমাত্রাতে যে 103টা মৌল তারা যুক্ত অবস্থাতে ছিল, তারা এই জায়গাতে ম্যাগমা তৈরি করছে। এই জায়গাতে ম্যাগমা তৈরি করছে, অর্থাৎ ওরা ম্যাগমা অবস্থায় থাকে। ম্যাগমা অবস্থায় আমরা দেখতে হবে। আগে একটা ভিডিওতে ঠিকঠাক উঠে নিই, ভালো করে বুঝতে হবে। ম্যাগমা হলো, এবার বলা হয় যে 7টা প্লেট আর 20টা উপপ্লেট তৈরি হলো। গান্ডোয়ানা প্লেট, এশিয়ানা প্লেট, 1, 2, 3। ছবি যা হচ্ছে ভাবটা বুঝতে হবে, পড়ার জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের মোটামুটি ধারণাগুলি ঠিকঠাক হবে। তাহলে তো ওই রকমভাবে গেল। এবার দেখা গেল যে এটা হচ্ছে 70 থেকে 80 মিটার পর্যন্ত থাকে। এবার 70 থেকে 80 মিটার মানে আমি যদি 300 ফুট ধরতে পারি, তা আমরা অনেক জায়গায় দেখেছি 300 ফুট পর্যন্ত জল পাওয়া যাচ্ছে। তখন আমাকে খারাপ কথা বললে হবে না, কারণ এটা সমুদ্র পৃষ্ঠ থেকে মাপা হয়। 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ যেখান থেকে আমরা মাপি, যার মান হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। চাপ সব দিকে সমানভাবে দিতে থাকে আমরা যেটা মাপি। তাই এখান থেকে আমাদেরকে জানতে হবে যে 70 থেকে 80 মিটার পর্যন্ত একটা কাস্ট তৈরি হলো, এটাকে বলা হয় শিলামণ্ডল। এবং এতে 7টা প্লেট আর 20টা উপপ্লেট আছে, যারা আবার একে অপরের সঙ্গে ভাসমান অবস্থাতে আছে। কার উপরে? ম্যাগমার উপরে। তাহলে ম্যাগমা যখন জমে যায় তখন শিলা হয়। এই শিলাগুলির মধ্যে সমস্ত পদার্থ লুকিয়ে আছে। এই শিলাগুলিকে আবার খনিজ পদার্থ বলা হয়। এর উপরে যখন আমরা আবহবিকার বিচ্ছিন্ন ভবন করবো, তখন এই শিলামণ্ডলটাকে আবার অশ্বমণ্ডল বলবে। এটাকে বলা হয় শিলামণ্ডল। এটাকে বলা হয় শিলামণ্ডল। ওটাকে আবার অশ্বমণ্ডলও বলবে, যেহেতু মাটি তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে মাটি একদিন বুঝিয়ে দেবো, যদি সবার আগ্রহ থাকে। তাহলে এই শিলামণ্ডল বা অশ্বমণ্ডল যেটা তৈরি হলো, এটা হচ্ছে এই ম্যাগমাটা জমে জমে ধীরে ধীরে তাপ বর্জন করতে 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 70 থেকে 80 মিটার পর্যন্ত জমেছে। তাহলে তার নিচে কেন জমলো না? এটার কারণ হলো যে পার গ্রাম 537 ক্যালোরি পার গ্রাম বাষ্পীভবনের লিনতাপ ছাড়ে। অর্থাৎ লিনতাপ ছাড়তে 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 আর পর্যন্ত যখন জমলো, লিনতাপটা কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই জল বাষ্প অবস্থায় থাকবে। আবার 100 ডিগ্রিতেই 537 ক্যালোরি যখন আরও তাপ ঢুকে যাবে তখন সেটা বাষ্প হয়ে যাবে। অর্থাৎ 100 ডিগ্রিতেই জল থাকছে গরম, আবার 100 ডিগ্রিতেই বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এভাবে যখন জমে গেল, তখন এবার মজার ব্যাপার হচ্ছে শিলামণ্ডল হলো তাপ ও তড়িতের কুপরিবাহী। তাহলে এবার এখানকার ম্যাগমার যে 537 ক্যালোরিগুলিকে বের করবে তবে এটা জমবে, তখন আর বের করতে পারছে না, তাই এটা ম্যাগমা অবস্থাতেই আছে। তাই এটাকে বলা হয় ভূ অভ্যন্তরস্থ প্রাকৃতিক প্রক্রিয়ার পরিচলন স্রোত। ভূ অভ্যন্তরস্থ প্রাকৃতিক প্রক্রিয়ার পরিচলন স্রোত। ভূগোল একটা পদার্থবিদ্যা, তাকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হয়। কেপলার, গ্যালিলিও এরা সব এইভাবে জিনিসগুলিকে আবিষ্কার করেছিল। এবার এটা গেল, এই কারণে জমলো না। এবার এই প্লেটগুলো আমরা তাহলে বুঝতে পারলাম যে এইভাবে 70 থেকে 80 মিটার পর্যন্ত বা প্রায় 300 ফুট, সেটাকে 3.18 এর সঙ্গে মিটারকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে এরকমভাবে হয়। এটা একটা ঘটলো। এর উপরে আবার কোনো কোনো জায়গাতে দেখা যায় সেটা 70 মিটার থাকে না, যেমন মারিয়ানা খাত। মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের আছে, প্রায় 11,048 মিটার পর্যন্ত থাকে। আবার হিমালয় পর্বতমালা, এগুলো বলা হয় পৃথিবী যখন আস্তে আস্তে ধীরে ধীরে তাপমাত্রা বর্জন করছিল প্রায় 10 লক্ষ বছর আগে বা তারও আগে, এই জিনিসগুলি সব গঠিত হয়ে আছে, অর্থাৎ জমে আছে, শক্ত হয়ে আছে। যা উল্কাপিণ্ড পড়েছে বা যা যাবতীয় ঘটেছে সেগুলো হচ্ছে সব তার আগেকার। তাহলে এখন যে পাহাড় পর্বত উপত্যকা যে জিনিসগুলি আমরা পাই, প্রায় আমাদেরকে মনে রাখতে হবে প্রায় 10 লক্ষ বছর আগের ঘটনা এগুলি। 10 লক্ষ বছরের পরে আবার যখন ওই রকম বিরাট কিছু ঘটনা ঘটবে, তখন কোনো মরুভূমি হয়তো সাগর হয়ে যেতে পারে, যেমন 33 সাগর থেকে
প্লেট টেকটনিক তত্ত্বের মাধ্যমে হিমালয় পর্বতমালা তৈরি হয়েছিল, সেরকম পরিবর্তন হতে পারে। সেটা ভূমিকম্পের দ্বারা হবে। যে ভূভ্রান্তস্থ প্রাকৃতিক প্রক্রিয়ার পরিচালন স্রোত আছে, তারা কিভাবে কাজ করে, সেগুলো আমরা পরে একদিন আলোচনা করব। কিন্তু আজকের আলোচনার মধ্যে আর একটা বিষয় আমাকে এখানে আলোচনা করতে হবে, যে কাজ তৈরি হওয়ার উপরে এখানে একটা বিভিন্ন রকমের সূর্য আছে দূরে, ছবিতে গেলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। হচ্ছে টপোপোজ 10 থেকে 15 মিটার পর্যন্ত থাকে। এরকমভাবে আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এইভাবে পরপর চলে যায়। এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে আছে। এবং এই মহাকর্ষ বল ঠিকঠাক থাকার কারণে আমাদের সব থেকে বড় যে ব্যাপারটা ঘটেছে, আর একটা জিনিস হচ্ছে যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকেও আবার সূর্যের চারিদিকে ঘুরছে, এটাকে বার্ষিক গতি বলে, বা নিজ অক্ষের চারিদিকে ঘুরছে, এটা 24 ঘন্টা লাগে সময়, তাহলে ওটাকে বলা হয় আহ্নিক গতি। এই কারণে পৃথিবীতে একটা পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায় আবহাওয়ার, তাই সমস্ত রকমের বিষয়গুলি মিশেছে এবং প্রকৃতি তৈরি হয়েছে, তাই জীব তৈরি হয়েছে। জীব কীভাবে তৈরি হয়েছে একদিনকার ভিডিওতে বলা আছে, আপনারা ভিডিওটিকে লক্ষ্য করে দেখবেন, তাহলে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে। এবার মজার ব্যাপার হলো, এখানে একটা গ্রিন হাউস গ্যাসের মতন আস্তরণ তৈরি করে, যে গ্রিন হাউস গ্যাস বর্তমান সময়ে অত্যাধিক পরিমাণে আমাদের আগেকার যুগের মানুষগুলো কাঠ কয়লা বা যানবাহন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলিকে বাড়িয়ে দেওয়ার কারণে খুব সমস্যা হয়েছে। বিজ্ঞান যদিও গ্যাসের ব্যবস্থা করেছে যাতে সম্পূর্ণ দহন হয়, এবং সম্পূর্ণ দহন হলে পরে আমাদের দূষণটা কমে যাবে। কিন্তু গ্রিন হাউস গ্যাসের কারণেই আমাদের এই জীবমণ্ডল তৈরি হয়েছিল, কারণ একটা টেম্পারেচারের দরকার হয়, যে জায়গাতে অন্য জায়গাতে টেম্পারেচার নাই। কিছু কিছু জায়গাতে আবার আমরা অনেক সময় বলি যে সূর্য উঠছে না, পৃথিবী কখনো সূর্যের চারিদিকে যায় তখন উল্টো দিকে অন্ধকার থাকে, আর উল্টো দিক যখন আবার পৃথিবীর সামনে সূর্যের চারিদিকে যায় তখন সেই তার বিপরীত দিকটা আবার অন্ধকার থাকে। এইভাবে একটা আহ্নিক গতি এবং বার্ষিক গতিকে কেন্দ্র করে আমাদের যে দাগিমা রেখা আছে, সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা জায়গা কত টাইমের হেরফের হচ্ছে আমরা বলে দিতে পারবো, যে সূর্য থেকে কত দূর পর্যন্ত থাকছে। গ্রিনিচকে 0 ডিগ্রি ধরে এগুলি আমরা বের করি, হয়তো পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনাও করবো এই বিষয়গুলিকে। মজার বিষয় হলো, এবার পৃথিবীর দুরকম অবস্থান দেখায়। একটা দিককে বলা হয় মেরু অঞ্চল। সূর্যকে যদি আমি এইরকম জায়গাতে ধরি, তাহলে এই জায়গাগুলো হচ্ছে মেরু অঞ্চল, এই জায়গাগুলো হচ্ছে মেরু অঞ্চল। অর্থাৎ সবসময়তে এখানে তীর্যকভাবে তাপমাত্রা পড়বে। তো এইভাবে উঠছে, এইভাবে উঠছে, তাহলে এইভাবে উঠছে, তাহলে এইভাবে যদি ঘুরতে থাকে, আমি যদি পূর্ব পশ্চিমকে এইদিকে ধরি, তাহলে এইভাবে ঘুরছেও, তাহলে সবসময় এই জায়গাটা মেরু অঞ্চল থাকবে, সবসময় এই জায়গাটা মেরু অঞ্চল থাকবে, পূর্ব পশ্চিমে ঘুরতে থাকে। আহ্নিক গতি যেটাকে বলে, বার্ষিক গতি এভাবে হয়, সবসময় তো এভাবে ঘুরতে থাকবে। এবার ব্যাপার হলো, মেরু অঞ্চলে যেহেতু তীর্যকভাবে পড়ে, তাই সেই জায়গাগুলিকে সুমেরু বা কুমেরুকে ঠান্ডা বলা হয়। আন্টার্কটিকা মহাদেশ যেমন আছে। এবার এগুলো যা হলো, এবার যেটা মূল প্রশ্ন আসবে, সে প্রশ্নটা হলো যে আমাদের এখানে তাপমাত্রা যখন 1500 ডিগ্রি, 2000 ডিগ্রি, 1500 ডিগ্রি এভাবে কমতে 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 যখন কমে গেল, সূর্য থেকে আলোকরশ্মি ভূপৃষ্ঠকে প্রথমে উত্তপ্ত করে এবং সেখানকার বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এবার ওই উত্তপ্ত বায়ুকে যখন উপরের দিকে উঠে যায়, তখন এখানে একটা আস্তরণ তৈরি করবে, কার্বন, হাইড্রোজেন, মিথেন, এদিকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এটাকে বুঝতে গেলে আমাকে ভালো করে বুঝতে হবে, যার ধরুন আমাদের বলা হয় গড় টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে বুঝতে গেলে গ্রিন হাউসকে একটা প্রজেক্ট, কারণ বিজ্ঞানকে বুঝতে গেলে উদাহরণ দিয়ে বুঝতে হয়। কীরকম গ্রিন হাউস একটা প্রজেক্ট, বলা হয় শীত প্রধান দেশে আজকে যদি সূর্য ওঠে, তা প্রায় 30 দিন পরে বা 15 দিন পরে সূর্য উঠবে। তাহলে সেই জায়গাতে গাছগুলিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের ফোটন কণার দরকার, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে হবে। তাহলে সেখানে তারা একটা কল্পনা করে, একটা বাড়ি তৈরি করে, সেইখান থেকে এই গ্রিন হাউস গ্যাসের নামটা এসেছে। এরকম দিয়ে এখানে কাঁচের দ্বিস্তর বিশিষ্ট মাঝে বাতাস থাকবে, এখানে সূর্য থাকবে, এই সূর্যরশ্মি ঢুকে যাবে, এখানে বিভিন্ন জায়গাতে গাছ থাকবে। এরোগুলিকে আমি গায়ে দ্বারা বোঝাবার চেষ্টা করছি। সূর্যরশ্মি ঢুকে গেল, প্রথমে ভেদ করে ঢুকে গেল সূর্যরশ্মি। আমরা ফটো ইলেকট্রিক ক্রিয়াতে বুঝবো, প্ল্যাঙ্ক বলেছিল যে ফোটন কণাগুলি একটা প্যাকেট। বাস্তবিক তাই কোয়ান্টাম থিওরিতে যখন আমরা বুঝতে পারি, যে যখন চোখে দেখে তখন ফোটন কণাগুলিকে আলাদা আলাদা মনে হয়। আইনস্টাইন ওখানে বলেছিল যে একটা পদার্থের যে ন্যূনতম তাপ শক্তি
বা আলোক শক্তি তাপ শক্তি প্রয়োগ করলে পদার্থটি থেকে একটি যোজক ইলেকট্রন বেরিয়ে যাওয়ার উপক্রম করে তাকে কার্য অপেক্ষক বলা হয়। এইভাবে আমরা বিভিন্ন রকম ইলেকট্রনগুলি আদান প্রদানের মাধ্যমে বিক্রিয়াগুলিকে দেখতে পাই। এইভাবেই সমস্ত কিছু হয়। যেমন সমুদ্রে NaCl হয়, কারণ সোডিয়াম উপরের তলাতে আছে, ক্লোরিন সঙ্গে তার বিক্রিয়া হয়। এবার যদি সোডিয়াম না থাকে তাহলে পটাশিয়াম বিক্রিয়া হতো। এগুলোকে আমরা এরকমই বলতে পারি বিভিন্ন জায়গাতে, যে প্রথমে হয়তো একটা ছেলে গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তারপর হলো না, তারপরে দূরে হলো। এইভাবে আস্তে আস্তে জিনিসগুলিকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। এবার ব্যাপার হলো প্রথমে কম্পাঙ্কটা সূর্যরশ্মির অতিরিক্ত বেশি থাকে। তাহলে এই কম্পাঙ্ক অনুযায়ী যখন এই ঘরকে এই দ্বিস্তর বিশিষ্ট কাঁচকে ভেদ করে যখন ঢুকে যায় তখন আর কম্পাঙ্কটা কমে যায়, অর্থাৎ একে অবহেলিত রশ্মি হয়। এই কারণ এগুলিকে শোষণ করে। এই অবহেলিত রশ্মি তখন কিন্তু আর একে ভেদ করে যেতে পারছে না, তাই এরা দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। এবার সূর্যতে যখন পৃথিবীর উপরে অ্যালবেডো হয়, যখন ভূপৃষ্ঠের উপরে পতিত হয়, তখন ওই জায়গা থেকে যখন উপরের দিকে আবার উঠে যায় তখন সম্পূর্ণ টেম্পারেচার যেতে পারে না। এবার আমরা জানি যে নাইট্রোজেনের পরিমাণ, এনের পরিমাণ 78.09, কার্বনের পরিমাণ আছে 0.03, অক্সিজেনের পরিমাণ আছে প্রায় 20.60। এবার এটা ছিল প্রাকৃতিকভাবে, যখন আমাদের জীবজগৎ তৈরি করার লেগে জন্য যে তাপমাত্রা দরকার সেটা ছিল। এবার বর্তমানে কিছু অত্যাধিক পরিমাণে আমরা কার্বন ডাইঅক্সাইডকে বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ গাছপালা কমে যাচ্ছে। সেই কারণে বিজ্ঞান বলে যে গাছপালাকে লাগাতে। তখন কি হয়, গাছপালা থাকলে পরে কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিয়ে সে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। এবার এই কার্বনগুলি যখন এখানে আবার আস্তরণ তৈরি করবে, যেগুলোকে খালি চোখে দেখা যায় না, যেগুলো গ্রিন হাউসকে আমি দেখতে পাচ্ছি কাঁচের চোখ দ্বারা, এটাকে বোঝানোর জন্য এখানে বোঝানো হয়। তখন কিন্তু যে অ্যালবেডো 66% হচ্ছে, সমস্ত কিছু চলে যেতে পারে না। তাই বলা হয় পার 100 ইয়ার দ্য টেম্পারেচার ইনক্রিজেস অ্যাবাউট 0.6 ডিগ্রি সেলসিয়াস। বলছে প্রায় 100 বছরে 6 করে তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে এটা গ্রিন হাউসের গ্যাসের খারাপ। ভালো ছিল যার ধরুন একটা টেম্পারেচার ছিল, অর্থাৎ সেখানে জীব তৈরি হয়েছিল। কিন্তু খারাপ কোনটা হলো? খারাপ এই কারণে হলে যখন আমরা মানুষ যখন বিভিন্ন রকম জ্বালানি ব্যবহারের ফলে কার্বন ডাইঅক্সাইডকে বাড়িয়ে দিলে, পরিমাণটাকে বাড়িয়ে দিলে, তখন সেই জায়গা থেকে ওই গ্রিন হাউস গ্যাস বেড়ে যাওয়ার কারণে টেম্পারেচারটা বাড়তে থাকলো। তখন কোনো জায়গায় অতি খরা, অতি বন্যা, এই বিষয়গুলি বা গ্লেসিয়ার যেগুলিকে আমরা হিমবাহ বলি, সেগুলি আস্তে আস্তে কমতে থাকে। যাই হোক, ভিডিও দীর্ঘ ডিসকাস হচ্ছে, পরে আর একদিন আমরা আলোচনা করব কীভাবে ভূভ্যন্তরস্থ প্রাকৃতিক প্রক্রিয়ার যে পরিচালন স্রোত আছে সেখান থেকে কীভাবে প্লেটগুলি কাজ করছে, কীভাবে মাটি তৈরি হয়েছে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকে।